গভর্নমেন্টও সবসময় ইন্ডিয়াকে বলে আসছে যে শেখ হাসিনা যেন এগুলো করতে না পারে দিল্লিতে বসে। ইভেন এর আগে যে ইন্টারভিউ দিয়েছে সেগুলো তারা বারবার চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বলেছে। তারপরও এরকম ঘটনায় আমরা কি মেসেজ পাই, এটার মাহাত্ম্যটা কি আপনার কাছ থেকে শুনতে চাই। শেখ হাসিনা কি করেছে বিষয়টা কিন্তু আমি ঠিক ক্লিয়ার না, আমি জানি না ব্যাপারটা। আপনি যে কথাটা বললেন, উনি কি প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন? না না, এটা সম্ভবত আমরা যতটুকু পরে শুনলাম যে ভার্চুয়ালি তিনি একটা অডিও রেকর্ড দিল্লি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের কাছে পাঠিয়েছেন। সে বক্তব্যে কি যেহেতু আমি শুনিনি, ওটা নিয়ে আমি আসলে মন্তব্য কিভাবে করবো, কি বলেছেন সেখানে সেটা আমি জানি না। আর এটা তো আমাদের দিতে চাই না, কারণ আমাদের দেশে যেহেতু আপনি জানেন যে একটা নিষেধাজ্ঞা আছে, তার কোনো বক্তব্য ধরে আমরা কথা বলতে চাই না, প্রচার করতে পারি না, আমরা আইন ভঙ্গ করি না, করবো না। কিন্তু হঠাৎ করে এরকম একটা বিষয় কেন সামনে আসলো, এটার কোনো গুরুত্ব আছে কি? একটা বিষয় হলো কি, নির্বাচন তো সামনে, নির্বাচনের 3 সপ্তাহেরও কম সময় বাকি আছে। এই সময়ে আওয়ামী লীগ কি করবে না করবে, আওয়ামী লীগের তো দেশে প্রচুর অনেক অনেক ভোটার আছে, সমর্থক আছে, তাদের কি ভূমিকা হবে না হবে এই ব্যাপারে হয়তো তার দলের একটা অবস্থান থাকতে পারে। সেটা কি অবস্থান সেটা উনি হয়তো বলতে পারেন, আমি বলতে পারবো না, আমি এটা শুনিনি, আমার এটা যে ব্যাপারে আমার কোনো ধারণা নাই। কিন্তু এটা বলতেই পারেন, এই সময় বলাটাই স্বাভাবিক। উনি না বললে ওনার কথা হয়তো ওনার হয়ে অন্য কেউ বলতো, সেটাও হতে পারে। কিন্তু আমি শুনেন, এগুলির চেয়ে বড় কথা হলো, আমি এখানে দুটো কথা বলি। প্রথম কথা হলো, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে, শেখ হাসিনা আর ফিরতে পারবে না। এবং এটা আমি শুরু থেকেই বলে আসছি, আজকে নতুন না। এটা আমি 1.5 বছর আগে যখন শেখ হাসিনার পতন হয়, আমি তখনই বলেছিলাম যে আওয়ামী লীগ হয়তো একদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু শেখ হাসিনা অধ্যায়ের সমাপ্তি। এই কথাটা বলার পরে অনেক অনেক কথা বলেছেন, শেখ হাসিনা অনেক ভক্ত, অনেক ওনাকে ভালোবাসেন, তারাও অনেক কথা বলেছেন আমাকে যে কেন আমি এই ধরনের কথা বলেছি। কিন্তু আমি যেটা বুঝেছি আমি সেটাই বলেছি। এবং দেখা গেল গত সপ্তাহে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয়, তিনি যখন আল জাজিরাকে ইন্টারভিউ দিলেন, সেখানেও তিনি একই কথা বলেছেন। উনি বলেছেন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতি আর ব্যাক করতে পারবেন না। উনি কারণ হিসেবে বলেছেন যে তিনি তো বৃদ্ধ হয়ে গেছেন, তিনি বয়স হয়ে গেছে, উনি পারবেন না। তো আমি যে কারণে বলেছি আর উনি যে কারণে বলেছেন, কারণ দুইটা ভিন্ন হতে পারে, কিন্তু ঘটনা একই। আওয়ামী লীগকে শেখ হাসিনাকে বাদ দিয়েই চিন্তা করতে হবে, শেখ হাসিনাকে বাদ দিয়েই অগ্রসর হতে হবে, এটাই রিয়েলিটি। আমাদের গভর্নমেন্ট যে এত চেষ্টা করছে যে শুরু থেকেই, তখন তিনি যখন ভার্চুয়ালি তার দলে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, পরে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, এখন তিনি প্রেস কনফারেন্স আসছেন, কিন্তু আমাদের গভর্নমেন্ট তো এটা তারা নিতে পারছে না। তারা বিভিন্ন চ্যানেলেই ভারতকে বলেছে। তো তাহলে ভারত কি এটাকে কোনোভাবেই আমাদের সরকারের সঙ্গে, এই সরকারের সঙ্গে আর কাজ করতে চায় না, বা সরকারকে কোনো রকমের গুরুত্ব দিচ্ছে না? বাংলাদেশ গভর্নমেন্ট যেটা বলেছে সেটা ভারত সরকার মানতেও পারে, নাও মানতে পারে, এটা ভারতের ব্যাপার। আর বাংলাদেশ সরকারই বা এইভাবে কেন বলে আমি এটাও বুঝি না, কারণ যে জিনিসটা বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে নাই, সেই জিনিসটা ওনারা কেন বলতে যান? এই যে বাংলাদেশ সরকার বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনা কোনো বক্তব্য প্রচার করা যাবে না, বলেছে তো, বলেছি। তারপরে আমরা দেখেছি কিছুদিন আগে ভারতে বসে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল দুটো ম্যাগাজিনকে, আপনার সংবাদ মাধ্যমকে উনি ইন্টারভিউ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, কিন্তু রয়টার্স দিয়েছেন, আরেকটা প্রতিষ্ঠানকে দিয়ে, এএপি কে সম্ভবত দিয়েছেন। এবং সেখানে তিনি কি বলেছেন তার ডিটেল অনুবাদ তো বাংলাদেশের মিডিয়াগুলো প্রকাশ করেছে, প্রথম আলো প্রকাশ করেছে, আমার দেশ প্রকাশ করেছে। তো তাদেরকে কি সরকার কিছু বলেছে? যদি সরকার কিছু না বলে, তাহলে ওই আইনটা তারা কেন করলো, ওই আদেশ তারা কেন দিল যে শেখ হাসিনার কথা প্রচার করা যাবে না? শেখ হাসিনার কথা এখানে সবগুলি মেইন স্ট্রিম মিডিয়া প্রচার করেছে, কিন্তু সরকার একটা আদেশ দিয়ে বসে রয়েছে। কেন? যে আমি যদি বলি, আপনি যদি বলেন, হয়তো আমার আপনাকে ধরে নিয়ে যাবে, কারণ আমরা তো একা মানুষ। প্রথম আলো আমার দেশ বড় প্রতিষ্ঠান, তাদেরকে তো ধরে নিচ্ছে না, তো তারা আপনি কি বলবেন এটা? তো এগুলি বলে লাভ নাই রে ভাই। তবে একটা জিনিস হলো কি, শেখ হাসিনা যেগুলো বলছেন উনি বলতেই পারেন, ওনার দল আছে, উনি মনে করেন উনি এখনো দেশের পাশাপাশি দেখি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, এমন একটা ভাব ওনার মধ্যে আছে। কিন্তু আমি বলবো যে ওনার উচিত হবে
ওরা দলটাকে মানে নতুন নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়া, এবং সেই কাজটা উনি যদি নিজের থেকে করেন সেটা আওয়ামী লীগের জন্য ভালো হবে। আর উনি যদি পদ আঁকড়ে রাখতে চান, উনি তো দেশে ব্যাক করতে পারবেন না। আমি বললাম তো যে পারবেন না, কারণ এই দেশে ওনার সেই অবস্থান আর নাই, ওনার বয়স হয়েছে, এটা বুঝতে হবে। ওনার সন্তানরাও চান না দুনিয়া ব্যাক করেন। কাজেই উনি কেন আঁকড়ে ধরে আছেন? ওনার উচিত নতুন নেতৃত্বের কাছে আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে দেওয়া। আওয়ামী লীগ ফ্রেশ, আওয়ামী লীগ নিজের মতো করে তার যাত্রা শুরু করুক, এটা আমি চাই। বাংলাদেশে মৃত্যুর আগে রাজনীতিবিদরা তার ক্ষমতা ছাড়তে চায় না, কোন রাজনীতিবিদরা। একদম বুড়ো হয়ে স্ট্রেচারে হসপিটালে গেলেও এমপি ইলেকশন করতে চায়। আপনি বিএনপির কয়েকজন প্রার্থীকে দেখছেন। মাসুদ ভাই, আমরা দিল্লি থেকে এবার ঢাকায় আসতে চাই, আমাদের নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচন। তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকেই জামাতে ইসলামী তো ওনার পেছনে বেশ অনেকগুলো কথাবার্তা। তারেক রহমান সাহেব বরঞ্চ একটু আক্ষেপের সাথেই বোধহয় সিলেট গিয়ে বলেছেন যে আমার যে সিকিউরিটি দিচ্ছেন তার 3 গুণ প্রোটোকল দেন ওনাদেরকে। তো হঠাৎ করে জামাত এবং তারেক রহমান বা জামাতে আজকে দেখলাম মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে তারেক রহমান বিলাত থেকে কি মুফতি হয়ে আসছেন কিনা। আমরা শিরোনামটাই করেছি যে জামাতের টার্গেট তারেক রহমান, রাজনীতির অন্দরমহলে কি করছে। আমি তারেক রহমান সাহেবের বক্তৃতা আপনি অনেক প্রশংসা করেছেন, আমি জানি, মানে যেগুলা খুব গঠনমূলক প্রশংসা করা এবং সমালোচনা করা। তিনি যে বক্তৃতা দিচ্ছেন গত কয়েকদিন, এবং গতকালকে হঠাৎ করে তিনি জামাত নিয়ে কথা বলায় জামাত আজকে তাকে নিয়ে কথা হচ্ছে রাজনীতির মাঠে। এটা কি জামাতকে তারেক রহমান সাহেব গুরুত্ব দিয়ে ফেলছেন এরকম বিষয়, অথবা এই যে জামাতকে নিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধের কথা বলছেন, জামাত আবার উত্তর দিচ্ছে যে আমরা তো তার সঙ্গে ক্যাবিনেটে ছিলাম। তারেক রহমান সাহেব যে ভাষায় বক্তৃতা দিচ্ছেন, আমি একটু ভূমিকা নিয়ে বলছি। বাংলাদেশে ওই অনল বর্ষী বক্তা, জ্বালাময়ী বক্তা, বাংলাদেশের ভোটাররা ইলেকশনের সময় যেরকম টুপি দাড়ি পছন্দ করে, বক্তৃতার সময় এরকম পছন্দ করে। তারেক রহমানের এই যেটা একটু মার্জিত ডেলিভারি, এটাকে কি জামাত এখন তার দুর্বলতা হিসেবে নিচ্ছে? আমি পুরো বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আমি একটা কথা বলি, তারেক রহমান যে কথা বলেছেন সিলেটে, নরসিংদীতে, মৌলভীবাজারে, এটা আমি ভিডিওটা দেখেছি। এখানে উনি যে কথাটা বলেছেন যে এই যে বেহেশতের টিকিট বিক্রি করে, এই জিনিসটা যদি কেউ করে তাহলে সে শিরক করতেছে। তারেক রহমানের এই বক্তব্যে ভুল কোথায় আমি জানি না। আমি যতটুকু বুঝি ধর্ম সম্পর্কে, এটা আমি জানি। আর ইসলাম এমন একটা ধর্ম যেটা বোঝার জন্য আপনার কারোর কাছে যাওয়ার দরকার নাই। আপনি কোরআন শরীফ পড়েই ইসলাম বুঝতে পারবেন। আজকাল কোরআন শরীফের বঙ্গ অনুবাদ পাওয়া যায়, আপনি নিজের ভাষায় কোরআন শরীফটা পড়ে বুঝতে পারবেন। কাজেই এবং আপনার হাদিসে পড়তে পারবেন, হাদিসে বঙ্গ অনুবাদ পাওয়া যায়। কাজে কারোর কাছে শুনে আপনাকে বুঝতে হবে না। ইসলাম এমন একটি ধর্ম যে সরাসরি আপনি ইসলাম ধর্মটাকে বুঝতে, পড়তে, জানতে, বলতে পারবেন। তারেক রহমানের এই বক্তব্যে ভুলটা কোথায়? আপনি যদি বলেন যে অমুক জায়গায় ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, যে বলবে সেই তো তার ঈমান হারাবে রে ভাই। সে তো বলতে পারে না কে বেহেশতে যাবে। যে বলছে বেহেশতে টিকিট বিক্রি করবে, সে নিজে কি শিওর সে যাবে? সে বলতে পারবে বুকে হাত দিয়ে যেতে পারবো? পৃথিবীর কেউ, পৃথিবীর কোন একজন ব্যক্তিকে বলতে পারবেন যে আমি নিশ্চিত আমি বেহেশতে যাবো? যেখানে একজন মানুষ নিজেই নিশ্চিত না সে বেহেশতে যাবে কিনা, সে যত বড় পরেজগার লোকই হোক না কেন, সে আরেকজনকে কি সার্টিফিকেট দেয় যে এই দলকে ভোট দিলে তুমি বেহেশতে যাবা? তাহলে একটা দুনিয়াবি কাজ এটা। ভোট দেওয়া, কোন একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করা, এটা তো একটা দুনিয়াবি কাজ না। এই কাজের জন্য আপনি বেহেশতে যাবেন এই কথা যদি কেউ বলে, তাকে যদি আমি কাফের বলি, অন্যায়টা কোথায়? এই জন্য আমাকে মুফতি হইতে হবে? মুফতি হইতে হবে? মিয়া গোলাম পরওয়ার যেটা বললেন যে দিল্লিতে বিলাত থেকে এসে মুফতি হয়ে গেছে, ভাই মুফতি হওয়ার তো দরকার নাই। কথা বলতে গেলে মুফতি হওয়ার কোনো দরকার নাই। উনি বলেছেন এটাই স্বাভাবিক। ওনার বক্তব্য ঠিক আছে, আমি তার বক্তব্যকে সাপোর্ট করি, এই বক্তব্য ঠিক আছে। বরঞ্চ জামাতের ওই কথাটা বলা ঠিক হয় নাই যে জামাতকে ভোট দিলে বেহেশতে যেতে পারবে, এটা ঠিক হয় নাই। এটা জামাত বলতে পারে না। জামাত কেন, পৃথিবীর কোন পার্টি বলতে পারে না। কাজেই মিয়া গোলাম পরওয়ার যেটা বলছেন, এটা আমি মনে করি উনি এটা ঠিক বলেন নাই। আর দ্বিতীয় কথা হলো যে এই নিরাপত্তা নিয়ে যে কথাটা হয়েছে, নিরাপত্তা তারেক রহমান বলেছেন যে 3 গুণ নিরাপত্তা ভালো, এটা কথা বলেছেন। যদি গভর্নমেন্ট দায় দিবে, গভর্নমেন্টের ব্যাপার, তাদের ব্যাপার।
এবং তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন করেছেন তাদেরকে যদি আরো বেশি নিরাপত্তা দেওয়া হয়, এটা তো আমাদের কোনো আপত্তি নাই। তারেক রহমান নিজেও বলেছেন তারও কোনো আপত্তি নাই, এটা চলতে থাকবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তবে আমি একটা কথা বলবো, সেটা হলো টার্গেট কিন্তু এখন সবাই হবে। কারণ এই নির্বাচনে বিএনপি এবং জামাত ইসলাম এরা দুইজনই তো মূল প্রতিদ্বন্দ্বী। যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হচ্ছে, দেশের অন্যতম বৃহত্তর দল আওয়ামী লীগ, সেই দলটাকে ছাড়া একটা নির্বাচন হচ্ছে। নির্বাচনেরই তো গ্রহণযোগ্যতা না পরবর্তীতে প্রশ্ন করতে পারে, বিদেশে অনেকে প্রশ্ন করতে পারে। আর আমিও নিজে মনে করি এটা খুব একটা ভালো নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনকে আমি কোনো ভালো নির্বাচন বলবো না, কারণ গণতন্ত্রের যে মূল যে নিয়ম, যে সমস্ত ভোটারের পছন্দের প্রার্থী যেন থাকে সেখানে, সেটা কি আছে? নেই তো ভাই। তারপরে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বী হলো দুটা, একটা হলো বিএনপি, একটা হলো জামাত। এই সময়ে নির্বাচনের প্রাক্কালে উভয় দলকে লক্ষ্য করে, তার প্রতিপক্ষকে লক্ষ্য করে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলবে, এটা খুব স্বাভাবিক, এতে আমি কোনো অন্যায় দেখি না। দুই দলই বলতে পারে, কোন এক দল কোন একটা ভুল বললে সঙ্গে সঙ্গে সে ভুলকে আক্রমণ করবে, ভুলকে ধরিয়ে দিবে, এটাও স্বাভাবিক, এটাও আমি কোনো অন্যায় দেখি। যে কাজ এরকম নাকি এইবার তারেক রহমান জামাতের একটা ভুলকে মানে লক্ষ্য করে আক্রমণ করেছে, এটাতে আমি কোনো ভুল দেখি না। আবার জামাত যেটা করতেছে এখন, তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, তারেক রহমান কিছু বুঝে না, সে মানে ওনারাই সব বুঝে, কারণ ওনাদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, অতএব ওনারা সবকিছু বুঝার সোল এজেন্সি নিয়ে নিছে। এটাও ঠিক না, এটাও ঠিক না। ধর্ম বুঝতে হলে ওই পাঞ্জাবিও পড়তে হয় না, ওই মাথার টুপিও লাগবে না, আবার দাড়ি না রাখলেও ধর্ম বোঝা যাবে না তা না। ধর্ম এটা যে কেউ বুঝতে পারে। জামাতের প্রসঙ্গ যেহেতু আসছে, আপনি ওয়াশিংটন পোস্টের রিপোর্ট দেখেছেন, একদম তোলপাড় করা রিপোর্ট, বইটা যদি সত্য হয়। পাশাপাশি দেখেন জামাতের ঢাকা গুলশানের যে ক্যান্ডিডেট, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তারা ঢাকায় একটা আসনও দিবে না বিএনপি কে, দিবে না। ব্যাপারটা কি দিবে নার দিকে যাচ্ছে, নাকি এটা কোনো নির্বাচন, মানে কোনো মেটিকুলাস ডিজাইন বলে অনেকে, কেউ বলে যে ভেতরে ভেতরে ছক আছে, কেউ বলে ইউনূস সাহেবের কোনো স্নেহ আছে কিনা এইসব স্বপ্ন দেখার পিছনে। যেহেতু আমেরিকার আশীর্বাদ আছে বলে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট প্রমাণ করে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা সেটা আমি দেখেছি, পড়েছি, এবং এটা আমার কাছে মনে হয় নাই যে এটা বিরাট কিছু হয়ে গেছে। এটা আমার কাছে মনে হয় না, এটা আমি খুব সিরিয়াসলি নেই না। কারণে ওরা এখানে দেখেন, এটা ওরা লিখছে, ওরা একটা মানে একটা বৈঠককে কোট করেছে, কে কি বলেছে না বলেছে, এবং ওই রিপোর্টে আপনি এক জায়গায় দেখবেন যে জামাত যদি যে ক্ষমতায় যদি যেতে পারে, যাওয়ার পর যদি তারা আবার শরিয়া আইন চালু করে, তাহলে তারা আবার জামাতকে টাইট করবে, কিভাবে টাইট করবে সেটাও তারা বলেছে। কিন্তু কাজে এই যে বলা বলি, এখানে আমি খুব সিরিয়াস কোনো ম্যাটার দেখি না। এটা হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এর মানে এই না যে জামাতকে আমেরিকা ক্ষমতায় আনতে চায়, এটা আমি মনে করি না। আমি মনে করি না এই কারণে যে জামাতকে কেন আমেরিকা এখন কাউকে বিশেষভাবে ক্ষমতা আনতে চায় না, যে কেউ ক্ষমতা আসুক ওইটাই আমেরিকার নাম। আমেরিকার কি মানে বিএনপির সঙ্গে কি আমেরিকার কোনো ঝামেলা হয়েছে? বিএনপির সঙ্গে আমেরিকা কি বলছে, আমেরিকা যদি বিএনপি যদি ক্ষমতা আসে, আমেরিকা কি বিএনপির কাছে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতে পারবে না? বাংলাদেশের ইতিহাসে এখন যদি আওয়ামী লীগ আবার মার্কেটে আসে, আওয়ামী লীগ যদি মাঠে আসে, আমেরিকায় আওয়ামী লীগ যা চাবে আওয়ামী লীগ তাই দিবে। কারণ আমেরিকার কথা না শুনলে পরে কি হয়, সেটা তো আওয়ামী লীগ তাদের দিয়া সরকার পতনের মাধ্যমে তারা টের পাইছে। এই যে ওই লাইনে আমেরিকা আওয়ামী লীগও না যাবে না। আমেরিকা কি না করে, আমেরিকা তো আন্তর্জাতিক মাস্টারডে ভাই। আমি তো মনে করি আমেরিকা হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের চারণভূমি। আমেরিকা, ট্রাম্প হলো ইন্টারন্যাশনাল টেররিস্ট, অন্য একটা দেশ থেকে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে। সে কি কোনো ভালো মানুষ? এই কাজের কোন রকম লজিক আছে? অন্য একটা দেশ গ্রিনল্যান্ড, ওইটা আমার চাই, এর মধ্যে কোনো ধরনের সৌজন্যতা, ভদ্রতা আর কূটনীতিক শিষ্টাচার আছে নাকি? আছে তো তারা যে কেউ কিছু করতে পারে, কেউ তো কিছু বলার সাহস পায় না, ওরাদের শক্তি আছে। তো এখন এই জন্য কি আমেরিকা বিএনপি কে ভয় পেয়ে জামাতের দিকে ঝুঁকবে? ঝুঁকবে না। আমেরিকার কাছে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এখন সবই সমান। ও যা করবো সবাই সেটা শুনবো, এরকম নিয়তি আমাদের, এটা মানতে হবে। আপনি বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই। আপনার হাতে কি আছে যদি বড় বড় ডায়লগ দিয়ে, আপনার এগুলো কিচ্ছু যায় আসে না। এখন ঘটনা যেটা, তাহলে আমেরিকা
কেন জামাতকে বেশি ফেভার করতে চাইবে? যদি যারা নাকি ইলেকশনে সহজেই জিতবে বলে সবাই মনে করছে, তাদেরকে বাদ দিয়ে যারা ইলেকশনে জিততে কষ্ট হবে, যাদের ইলেকশনে জেতাতে হলে ষড়যন্ত্র করতে হবে, যাদেরকে জেতাতে হলে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং করতে হবে, তাদের প্রতি আমাদেরকে কি কারণে সব করা হবে? হ্যাঁ, হতে পারে একটা কারণ, সেটা আমি বলি। হতে পারে কি, ধরেন জামাত ক্ষমতা, হাইপোথেটিক্যাল ধরলাম, জামাত ক্ষমতা আসছে, এসে নিয়ে এমন কিছু করলো যেটা আমেরিকা পছন্দ হলো না, তখন আমেরিকা বলবে যে এরা জঙ্গিবাদী গোষ্ঠী ক্ষমতায় আসছে, অতএব এদেরকে সরাইতে হবে। জামাতকে পরবর্তী সময়ে ব্লেম দেওয়া সহজ। ওই রিপোর্টে আপনি দেখবেন একজন মার্কিন কূটনীতিক বলেছেন যে জামাত যদি শরিয়া আইন কায়েম করে তাহলে আমরা জামাতের উপর 100% ট্যাক্স আরোপ করে জামাতকে সাহায্য করবে। তার মানে এটা কি জানাচ্ছে যে জামাতকে যদি ক্ষমতা আনেও তাহলে তার জামাতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এখন এই রিপোর্টের জন্য রিপোর্ট ঠিক আছে, বাট আমি মনে করি না আমাদের নির্বাচন এবং আগামীতে কি হবে না হবে তার জন্য এই রিপোর্ট খুব একটা মানে ইঙ্গিতপূর্ণ তার মনে করি। আমি সিলি বিষয়ে বলবো, মানে আমরা মনে করি না, কিন্তু বাংলাদেশে তো দেখেছি যে কয়েকজন ব্লগার ফ্রান্স আমেরিকা থেকে বাংলাদেশে ওহি দেন, সে অনুযায়ী তো এই দেশ চলে। তো ওনারা যখন হিসাব পাঠান জামাত জোট 160, তারপরে বিএনপি 115, তখন তো মানুষ একটু মনে করে যে আরে বাপরে, এই জায়গা থেকে ওহি আসছে, ভেতরে ভেতরে কি এরকম কিছু চলছে কিনা, এটা কি ইউনূস সাহেব বা অন্য কেউ XYZ। তখন কিন্তু মানুষ একটু মানে যেহেতু তাদের দিয়ে এই সরকারে অনেক কিছু হয়েছে, সেজন্য মানুষ ভাবে আর কি। তো আমি দূরের থেকে অনেক কিছু মনে হয়, ওই আমেরিকার প্যারিস, নিউ ইয়র্কের প্যারিসে বসে অনেক কিছু মনে হয়। মাঠে আসতে বলে দেখা যাক মাঠের কি অবস্থা। ইলেকশন বহুত পিকুলিয়ার ব্যাপার ভাই, ইলেকশন বহুত পিকুলিয়ার ব্যাপার। ইলেকশনে অনেক কিছু ম্যাটার করে। ইলেকশন হোক, তখন দেখা যাবে কে জেতে কে হারে। ইলেকশন হোক। ভাই 2-3-4 শব্দে একটা প্রশ্ন করতে চাই, আমাদের ক্রিকেটটা কি শেষ? মানে অনেক কিছু তো শেষ দেশে, এর সাথে ক্রিকেটটাও কি শেষ? আমি বলি ক্রিকেটটা শেষ না, আমার এখানে ভাই অন্যরকম মত। আমি বলি আমার কাছে যেটা মনে হয়, ক্রিকেট নিয়ে যা হয়েছে মুস্তাফিজের ঘটনার মাধ্যমে, এটা আসলে ক্রিকেট দেখেন যেটা হচ্ছে রাজনীতি, স্ট্রেট ওয়েতে এটা পলিটিক্স হচ্ছে। সেই পলিটিক্সটা হলো দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক নম্বর হলো যে ইন্ডিয়ার এখানে একটা অভ্যন্তরীণ পলিটিক্স আছে। সেই পলিটিক্সটা যে এবছরে আপনার পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। পশ্চিমবঙ্গ হলো একমাত্র রাজ্য যেখানে বিজেপি পাই রাখতে পারছে না। এখন এই মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র, এটা এই ঘটনাকে কেন্দ্র করে তারা চেয়েছিল যে ওখানে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী যে শক্তিটা, সেই শক্তিটার মধ্যে একটু রসদ দিতে, যে যাতে নাকি হিন্দুত্ববাদী শক্তি আরো উত্তেজিত হয়ে যায়, যাতে নাকি আগামী নির্বাচনে তারা বিজেপি ভালো করে। বিজেপি তো ভাই একটা মানে সেকুলার পার্টি তো না, তারা তো তাদের মতো করে চেষ্টা করবে। এইটার একটা কারণ। আমি তো সহজে বলি যে মুস্তাফিজ যদি KKR এর মাধ্যমে KKR এর প্লেয়ার না হইয়া গুজরাট টাইটানের প্লেয়ার হইতো, তাহলে তাদের ফেরত পাঠাতো না। এটা মাথায় রেখেন। এখানে কতগুলি রাজনীতি কাজ করে, এগুলি একটা বিষয়। এবং সেই রাজনীতির মাধ্যমে তারা আবার একই সঙ্গে, যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্ট এই বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করে না, এটা প্রকাশ্য, এটা সবাই জানে, সবাই বুঝে, এই যে তাদেরকেও একটা টাইট দেওয়া হলো, বোঝানো হলো তোমাদের আমরা কোনো পাত্তা দিই না। এখন এর বিপরীতে বাংলাদেশ যা করেছে, যে আমরা প্রথমে বলছি IPL এর সম্প্রচার বন্ধ, এই পর্যন্ত ঠিক ছিল। যখন তারা দলটাকেও পাঠাতে চাচ্ছে না, আমি আমার বিশ্বকাপে দলই পাঠাবো না ইন্ডিয়াতে, এইটা একটু ঝুঁকিপূর্ণ কাজ হয়ে গেছে। তারপরেও এই ঝুঁকিটাও ঠিক ছিল, কারণ এখানে আমাদের আত্মসম্মানের প্রশ্ন কিন্তু ঠিক ছিল। কিন্তু বাংলাদেশের উচিত ছিল এই ঝুঁকিটা নেওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটেরও একটা কূটনীতি আছে, কিন্তু ক্রিকেটেরও একটা কূটনীতি আছে, সেই ক্রিকেটীয় কূটনীতিটাকে সর্বোচ্চ মাত্রায় প্রয়োগ করা, সব জায়গায় যোগাযোগ করা, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা, যারা নাকি ICCর মেম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করা। কিন্তু এই কাজে, এই কূটনীতিতে বাংলাদেশ মিজারেবলি ফেল মারছে। ফেল মারার কারণে বাংলাদেশের পক্ষে ভোট পড়ছে মাত্র একটা, পাকিস্তানে। যে বাংলাদেশের পক্ষে ভোট দিছে সেও কিন্তু বিশ্বকাপ বয়কট করে নাই, সেও বিশ্বকাপে আছে।
সেই পাকিস্তানের মধ্যে খেলতেছে, মাঝখান থেকে বাংলাদেশ আউট হয়ে গেল। এখন এখানে কি, এখানে বাংলাদেশের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের অবিমৃষ্যকারিতা বলেন অথবা তাদের মূর্খতা বলেন, তাদের এই ব্যাপারে অভিজ্ঞতা না থাকার কারণে এই ঝামেলাগুলো হয়েছে। তাদের উচিত ছিল এইটাকে, এই ক্রিকেট ডিপ্লোমেসিকে আরো আগে থেকে হ্যান্ডেল করা, এই ব্যাপারে সক্রিয় হওয়া। তারা সেটা পারে না। এতে আমাদের ক্রিকেটারদের ক্ষতি হয়েছে, এতে আমাদের ক্রিকেট ক্ষতি হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। একদম শেষ প্রান্তে আমরা প্রোগ্রামের ছোট্ট করে শুধু আপনার কাছ থেকে জানবো, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো রাজপ্রাসাদের বাইরে যান না বলতে গেলে। উনি একবারই গেলেন কক্সবাজারে, তিনি খুব কম ঢাকা রাজপ্রাসাদের বাইরে খুব কম গেছেন। তিনি রোহিঙ্গা সংকট নিয়ে বলেছিলেন যে আগামী ঈদ রোহিঙ্গারা করবে তার দেশে, ঈদ আসতে আর বেশি বাকি নেই। এই সময় আনন্দবাজার আজকে রিপোর্ট দেখলাম যে বাংলাদেশ মিয়ানমার সংঘাতে জড়ায় যেতে পারে। তারা পয়েন্ট আউট করেছে যে ওই যে রোহিঙ্গা সন্ত্রাসীরা যেভাবে তাদের জান্তা সরকারের সঙ্গে ফাইট করছে, তো কোথায় দেশে ফেরত যাওয়ার, কোথায় আছি আমরা, এইটা দিয়ে আপনার রিয়েকশন জেনে, উনি কেন রাজপ্রাসাদের বাইরে যান আর যখন গেছেন তখন এত বড় আশা দিলেন, এই আশার কোথায় কি প্রতিফলন? শুনেন, আমাদের ইউনূস সাহেব উনি হলেন গিয়ে কথার ফেরিওয়ালা। উনি কথা বলে বলে চলেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, মানুষকে স্বপ্ন দেখার, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের ওনার ক্ষমতাও নাই। উনি জানেনও না কেমনি এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ওনার কথাকে যত কম সত্য বলে বিবেচনা করবেন ততই আপনার মঙ্গল। উনি যে বলেছিলেন যে ঈদ করবে, করছে। উনি বলেছিলেন যে বাংলাদেশ বিশ্বের কাছে যাবে না, বিশ্ব বাংলাদেশের কাছে আসবে, আসছে। মাঝখান থেকে আমার পাসপোর্ট দিয়ে চাইলে করে ভিসা কেউ দেয় না। ওনার আমলে বাংলাদেশের পাসপোর্টের মান সর্বনিম্ন পর্যায়ে পড়ছে। যে উনি কি, ওনার কথা ভাই এগুলো পাত্তাই দেন না। যে কারণে উনি যখন বলেন আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব, তখন আমার হাসি আসে যে এই লোক বলে বোঝে না, সে কোনো খবর রাখে না, দিন দুনিয়ার কোনো খবর রাখে না। উনি ওই যে আগে যেরকম বক্তৃতা দেয় বেড়াইতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, ওইটাই পারে। কিন্তু এই কথাগুলি কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই অ্যাবিলিটি আল্লাহ ওনাকে দেয় নাই। কাজেই বলে লাভ নাই ভাই। উনি দেখেন না শেষ পর্যন্ত কি বেইজ্জতিটা হয়। আপনি বলছিলেন, আমরা শুনলাম যে আপনি মানচিত্রে বলছেন যে তার বিদায়টা খুব বেইজ্জতির বিদায় হবে, এটা কেন বলছেন আপনি? এটা কারণেই করছি যে ওনার একটা কথাও তো বাস্তবায়িত হবে না। ওনার একটা কথাও বাস্তবায়িত হয়নি, হবে না। ওনাকে নিয়ে আমরা ভেবেছিলাম উনি জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন, কিন্তু আমি দেখতেছি যে উনি জাতিটাকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছেন। তো উনি, ওনাকে ইজ্জতটা কে করবে? কেউ করবে না। এখন উনি ক্ষমতা আছেন, কেউ কিছু বলে না, বয়স্ক মানুষ, কেউ কিছু বলে না। কিন্তু উনি কি করেছেন? এই দেশটাকে নিয়ে ছেলে খেলা করছেন, এই দেশের ঐক্য বিনষ্ট করছেন, এই দেশের প্রত্যেকটা সেক্টরকে, এই দেশের মপতন্ত্র কায়েম করছেন, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। উনি কি করছেন? আর উনি নিজের গ্রামীণ ব্যাংকের আখের গুছাইছেন। আর কোন কাজটা করছেন? উনি মানুষদেরকে, মানে একজন বয়স্ক লোককে, একজন প্রাক্তন লোককে, একজন ইউনিভার্সিটির প্রফেসরকে নিয়ে যা ইয়ে ঢুকাইছেন, আপনার কি বলে গণ মামলায় ঢুকাইছেন, তাকে আবার জামিন দিচ্ছেন না। মানে ওনারা মনে যে মানে মানুষের যে নির্যাতন ভোগান্তি উনি করেছেন, ওনারা বলে যেটা হয়েছে, এটা বাংলাদেশের মানুষ অনেকদিন মনে রাখবে। উনি হলেন যে সেই লোক। তো ওনারে মানুষ ইজ্জত করবে কেন? ওনারা তো আমি আর ইজ্জত করবো না। আগে তোমাকে আমি খুব ইজ্জত করতাম, এখন আমি করবো না। আনিস কালামদের মতো একজন লোককে কেন আপনি জামিন দিলেন না? বলেন তার কি অপরাধ? বলেন সে কি করছে? সে টকশোতে কি বলছে? এটা নিয়ে কোন নাম না জানা আরিয়ান আহমেদ, কি আহমেদ, কে চিনে? এই যে মামলা করছে, সঙ্গে তাও মামলা করছে ওনাকে ধরে নিয়ে যাওয়ার পরে, এগুলো আমি বুঝি না। আমরা কেন ভাব খাই না? তো এইগুলো জানেন উনার আমলে ভাই মানুষের এই যে অত্যাচার, এই অত্যাচারের জন্য ওনাকে একদিন ভুগতে হবে। ওনার জীবনটা শেষ পর্যায়ে আল্লাহ বিচার করবে।